সাবেক তথ্যমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। তারিন মাহিয়া মাহি সহ অনেক অভিনেত্রী নারী লিপসো হাসান মাহমুদের রাতের পাখি। অপকর্ম আড়াল করতে স্ত্রী নামে করেছেন সম্পদের পাহাড়। থাকছে বিস্তারিত রিপোর্টে। এবং সবশেষে জানাবো, বাংলাদেশে পাহাড়ি অঞ্চল দখলে মোদি হাসিনার গোপন ষড়যন্ত্র ফাঁস করল সাংবাদিক ইলিয়াস। বাংলাদেশের 3 জেলা কিভাবে দখলের পায়তারা করছে ভারত। বাংলাদেশের 3 দিকে এখন ভারত, শুধু একদিকে পার্বত্য চট্টগ্রাম এবং বঙ্গোপসাগর। ভারতের এখন টার্গেট ওই একদিকে নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশকে চেপে ধরা, যে কারণে 1997 সালে চুক্তির পর বিএনপি এর কঠোর বিরোধিতা করেছিল। ভারতের সেই স্বপ্ন এখন পূরণের দ্বার প্রান্তে। বাংলাদেশিদের জন্য তখন পার্বত্য চট্টগ্রামে ঘুরে আসতে হলে তাদের পাসপোর্টে একটি ভারতীয় সিল লাগিয়ে যেতে হবে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিশ্ববিখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্মের প্রথম পর্ব। হাসান মাহমুদ একজন প্রতারক ও ধান্দাবাজ ব্যক্তি। তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, অথচ তিনি জোরপূর্বক ক্ষমতা অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করেন। হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদের মালিকানাধীন 21 পত্রিকাতে হাসান মাহমুদের বাবা সম্পর্কে লেখা হয়, চট্টগ্রামে খ্যাতিমান আইনজীবী প্রয়াত নুরুচ্ছভা তালুকদারের জ্যেষ্ঠ সন্তান ডক্টর হাসান মাহমুদের জন্ম 1963 সালে 5 জুন চট্টগ্রামে। তার বাবা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এবং 2 মেয়াদে বৃহত্তম চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর ছিলেন। অর্থাৎ এই লেখার কথাও তার বাবা নুরুচ্ছভা তালুকদারকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়নি। অথচ প্রতারক হাসান মাহমুদের গেজেটে অন্তর্ভুক্তির জন্য বাছাইকৃত নতুন অন্তর্ভুক্তের তালিকায় 2য় নম্বরে তার বাবার নাম ঢুকিয়ে দেন। ভুয়া মুক্তিযোদ্ধার এই তালিকায় হাসান মাহমুদ কৌশলে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে ভেবেছেন কেউ হয়তো জানবে না। গোয়েন্দা সূত্রে আমরা সেই তালিকার কপি উদ্ধার করেছি। এভাবে জালিয়াতির মাধ্যমে মুক্তিযুদ্ধের তালিকা অন্তর্ভুক্তির জন্য হাসান মাহমুদকে নিশ্চয়ই একদিন বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না। বিরোধী দলের ওপর নির্যাতনকারী দুর্নীতিবাজ এই পুলিশ কর্মকর্তা হলেন এসআই সুমন। যুগান্তর পত্রিকাতে প্রকাশিত ফেসে যাচ্ছেন এসআই সুমন শিরোনামের এক সংবাদে লেখা হয়, দুদকের অনুসন্ধানে 16,91,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে রাঙ্গুনিয়া থানা পুলিশের এসআই সুমনের বিরুদ্ধে। সুমনের অন্যায়ের প্রতিবাদ করেছিলেন রাঙ্গুনিয়া থানা সদ্য বদলিকৃত ওসি মাহবুব আলম মিল্কি। এর ফলে একদিনের নোটিশে মিল্কিকে বদলি করে নিজের পছন্দের চন্দন কুমার চক্রবর্তীকে রাঙ্গুনিয়া থানাতে ওসি হিসেবে নিয়োগ দেন হাসান মাহমুদ। চীনের মালিকানাধীন কোম্পানি সিআরসিসি সম্পূর্ণ নিজ খরচে চট্টগ্রাম নগরীতে মেট্রো রেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করে নিতে চেয়েছিল। অথচ হাসান মাহমুদ চীনের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নিজের পছন্দ মতো কোরিয়ান প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কোইকাকে ফিজিবিলিটি স্টাডির দায়িত্ব দেন। ফলে এই প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষার খরচ হবে 70,63,00,000 টাকা। এরই মধ্যে সরকারি তহবিল জিওবি ফান্ড থেকে দেওয়া হয়েছে 13,63,00,000 টাকা এবং প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কোইকা দেবে 57 কোটি টাকা। বিনামূল্যে যে কাজটি করা যেত সেটি হাসান মাহমুদের কমিশনের লালসাতে রাষ্ট্রের 70 কোটি টাকা খরচের মাধ্যমে উদ্যোগ নেওয়া হলো। অথচ এইভাবে ব্যক্তি স্বার্থে জনগণের ট্যাক্সের টাকা উদ্ধার করে হাসান মাহমুদ হয়ে যান ধরাছোঁয়ার বাইরে। হাসান মাহমুদের নির্দেশে তার ভাই এরশাদ মাহমুদ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত বৌদ্ধ ভিক্ষুর ওপর নির্যাতন করতে কার্পণ্য করেনি তারা। হাসান মাহমুদ ও তার অনুসারীদের অবৈধ বালি উত্তোলন, পাহাড় কাটা ইত্যাদি পরিবেশ ধ্বংসকারী কাজে প্রতিবাদ করেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া বৌদ্ধ ভিক্ষুর। এ কারণেই বৌদ্ধের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করার মামলাবাজ হাসান মাহমুদ। জীবন বাঁচাতে অবশেষে দেশ ছাড়া হয়েছেন বৌদ্ধ শরণাঙ্ক থের এবং বর্তমান শ্রীলঙ্কাতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে হাসান মাহমুদের এই আক্রোশের ফলে দেশের ভাবমূর্তি বিদেশেও নষ্ট হয়েছে। কানাডা ও আমেরিকাতে এর প্রতিবাদ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর হাসান মাহমুদ মাছ ধরার ট্রলার, সিফেল্ডিং, ওপার গ্রেডিং লাইসেন্স ও টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন। এর মধ্যে গ্রিন টিভি নামে লাইসেন্সটি নেওয়া হয়েছিল গোলাম দস্তগীর নিশাত নামে তার এক সহপাঠীর নামে। দীর্ঘ 10 বছর পর সেই টিভি লাইসেন্স বিক্রি করা হয়েছে আন্ডার রফিক ও বেনজির আহমেদের কাছে। বেনজির ও আন্ডার রফিকের কালো টাকা সাদা করা হয়েছে এই টেলিভিশনের সাইনবোর্ডের আড়ালে এবং এর নৈপুণ্য কলকাঠি নেড়েছেন মহাদুর্নীতিবাজ হাসান মাহমুদ। গত এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরে অতি গোপনে 23টি শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স অনুমোদন দেওয়া হয়। হাসান মাহমুদের মালিকানাধীন বিসমিল্লাহ মেরিন সার্ভিস রয়েছে এই লাইসেন্স প্রাপ্তির তালিকার শুরুর দিকে। চট্টগ্রামের যুবলীগ নেতা আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরশাদুল আলম বাচ্চুকেও বিপুল অর্থের বিনিয়োগে হাসান মাহমুদ পাইয়ে দিয়েছেন অতি মূল্যবান এই লাইসেন্স। হাসান মাহমুদ তার এলাকাতে অর্থাৎ চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন।
এছাড়াও অনলাইন টিভির অনুমোদন বাণিজ্যের অভিযোগও রয়েছে হাসান মাহমুদের বিরুদ্ধে। চট্টগ্রামে CHD নিউজ 24 নামে অনলাইন টিভিতে অনুমোদন দিয়েছেন তিনি। পেশাদার সাংবাদিক বিহীন এই প্রতিষ্ঠানটি মূলত চাঁদা তোলার দোকান এবং সেই চাঁদার ভাগ পান হাসান মাহমুদ। পত্রিকা নিবন্ধন নিয়ে হাসান মাহমুদের ঘুষ বাণিজ্যে বাধা দেওয়ার কারণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে চাকরির মেয়াদ শেষ হওয়ার 1 বছর পূর্বেই হাসান মাহমুদ তাকে অবসরে পাঠান। দুর্নীতিবাজ হাসান মাহমুদের আর্থিক দুর্নীতির বিষয়টি নগ্নভাবে আমাদের সামনে ধরা পড়েছিল 22 ডিসেম্বর 2013 সালে প্রকাশিত দৈনিক ইনকিলাব পত্রিকার এক রিপোর্ট থেকে জানা যায় হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতিমা 2008 সালের ছিলেন গৃহিণী এবং তার সম্পদের পরিমাণ ছিল মাত্র 60,000 টাকা। অথচ 2013 সালে হাসান মাহমুদের নির্বাচনী হলফনামাতে তার স্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 14,74 লাখ টাকা, যা 2008 সালের তুলনায় 2013 সালে হাসান মাহমুদের স্ত্রীর সম্পদ বেড়েছে 2,290 গুণ বেশি। এত অস্বাভাবিক আয় বৃদ্ধির বিষয়টি প্রমাণ করে হাসান মাহমুদ কতটা দুর্নীতিগ্রস্ত একজন মানুষ। দুর্নীতিবাজ হাসান মাহমুদ নারীলিপ্সু ব্যক্তি হিসেবেও সুপরিচিত। অভিনেত্রী তারিনের সাথে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট হিসেবে পরিচিত। ঢাকা 10 আসন থেকে তারিনকে আওয়ামী লীগের নমিনেশন পাইয়ে দিতে হাসান মাহমুদ ব্যাপক তদবির করেছিলেন, যদিও তার সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। হাসান মাহমুদের বিশ্বস্ত সহযোগী হলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উপকমিটির সদস্য রাসেল। এই রাসেল DGF-এর ঊর্ধ্বতন এক কর্মকর্তার সহযোগিতায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের সাথে মাহিয়া মাহির অডিও ফাঁস করেন হাসান মাহমুদ। মূলত মাহিয়া মাহির সহ অনেক অভিনেত্রী নারী লিপসু হাসান মাহমুদের রাতের পাখি। এইসব রাতের পাখিদের ম্যানেজমেন্ট করেন হাটহাজারী রাসেল। মূলত ডাক্তার মুরাদের কারণে তথ্য মন্ত্রণালয়ের একক আধিপত্য গড়ে তুলতে ও বিভিন্ন প্রকল্প সহ নিবন্ধন বাণিজ্যের সুবিধা করতে পারছিলেন না হাসান মাহমুদ। তাছাড়া হাসান মাহমুদ চাননি তার রাতের পাখিদের উপর ভাগ বসাক মুরাদ। এই কারণে মুরাদকে তিনি কৌশলে সাইড করে দেন। সাংবাদিক ইলিয়াস বলেন, অভিযানে দেখানো হচ্ছে একদল মুসলিম শিক্ষিত যুবক পাহাড়ে যান। শুধু যায় না শব্দটি ব্যবহার করা হয়েছে হিজরত করেছে। আটককৃত কেউরা বললেও আইনশৃঙ্খলা বাহিনী আর বিডিআর মিলে হিজরত শব্দটি আবিষ্কার করেছে। চট্টগ্রাম সেনাবাহিনীর ঊর্ধ্বতন একজন গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মূলত জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া বলে বাস্তবে কোনো সংগঠনের অস্তিত্ব নেই। এছাড়া পাহাড় থেকে অভিযান চালিয়ে র্যাব কাউকে আটকও করেনি। দাড়ি টুপিওয়ালা যাদেরকে দেখানো হয়েছে তারা অনেক আগে থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ছিল। কুকিচিন ন্যাশনাল আর্মি বা KNF এর সাথে প্রশিক্ষণের যে দাবি করা হয়েছে সেটাও সাজানো নাটক। ক্রসফায়ারের ভয় দেখিয়ে তাদেরকে এসব করতে বাধ্য করে। র্যাব নিজে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। সাংবাদিক ইলিয়াস আরও বলেন, র্যাব পুলিশের হঠাৎ ক্যাপাবিলিটি বেড়ে যাওয়ার মূল কারণ হলো পার্বত্য চট্টগ্রাম থেকে সব সেনা সদস্যকে সরিয়ে আনতে চায় সরকার, যে কারণে সেনাবাহিনীর পরিবর্তে র্যাবকে বিশাল দক্ষ বাহিনী হিসেবে দেখানোর নাটক মঞ্চস্থ করা হচ্ছে, যা নিয়ে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কারণ পাহাড়ের সেনাবাহিনীর সংখ্যা যতই কমানো হচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে SS সহ অন্যান্য সন্ত্রাসী বাহিনীগুলো। ফলশ্রুতিতে একের পর এক অতর্কিত হামলায় সেনা সদস্য শহীদ হচ্ছে। প্রশ্ন হলো, কেন কার সাথে শেখ হাসিনা সব সেনাকে প্রত্যাহারের চক্রান্ত করছে? সরকার বলে শান্তি চুক্তি অনুযায়ী সব ক্যাম্প প্রত্যাহার করতে হবে, এটাই তো শর্তে ছিল। কিন্তু 1997 সালে কথিত শান্তি রক্ষায় মোট 72টি ধারা এবং 99টি উপধারার মধ্যে বাংলাদেশ সরকার মাত্র 15টি ছাড়া সবগুলো শর্ত বাস্তবায়ন করেছে। বাকি 15টিও বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু শেখ হাসিনা সরকার তখন সন্ত্রাসীদের প্রধান সন্ত্রাস বা জনসংহতি সমিতিকে মাত্র 2টি শর্ত দিয়েছিলেন। তাদেরকে সব অস্ত্র সমাপন করতে হবে এবং সন্ত্রাসী কার্যকলাপ ছেড়ে সাধারণ জীবনে ফিরে আসতে হবে, যার একটিও সন্ত্রাস মানেননি। সাংবাদিক ইলিয়াস বলেন, তাহলে আমাদের সব শর্ত মেনে কেন সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে? মূলত 1997 সালে কথিত শান্তি চুক্তিটি ছিল পার্বত্য 3 জেলাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। চুক্তির মূল কয়েকটি শর্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পার্বত্য চট্টগ্রামে চাইলেই কোনো বাঙালি গিয়ে বসতি কিংবা ব্যবসা করতে পারবে না, কিংবা পার্বত্য অঞ্চলে যে কেউ চাইলে দেশের যে কোনো জায়গায় জমি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন। উল্টো উপজাতির জন্য সব সরকারি চাকরিতে থাকবে আলাদা কোটা। কিন্তু কোন যুক্তিতে চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার শর্ত মেনে নেওয়া হলো? প্রতিবেদনে ইলিয়াস আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দক্ষতার সাথে পালন করছে, সেখানে আমাদের দেশের বিশেষ একটি অঞ্চলে কেন শান্তি প্রতিষ্ঠার জন্য উল্টো সেনাবাহিনীকে প্রত্যাহার করে আনতে হবে? এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেই আপনি সব বুঝে যাবেন। একটু ভেবে দেখুন, শেখ হাসিনা 21 বছর ক্ষমতায় ছিল না, অথচ 21 বছর পর ক্ষমতা নেই 100 দিনের মধ্যে কিভাবে শান্তি চুক্তি করে ফেললেন?
শেখ হাসিনা এমনকি জাদু জানেন যার মাধ্যমে পাহাড়ি সন্ত্রাসীরা সবাই হাসিনার পায়ে লুটিয়ে পড়েছেন? সেই প্রশ্নের উত্তর জানতে একটু পেছনে ফিরে যেতে হবে। সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনে বলা হয়, 1971 সালে স্বাধীনতার পরপরই নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করে পাহাড়ি বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যার অধিকাংশ নেতৃত্বে ছিল হিন্দু ধর্মাবলম্বী নেতারা। পাহাড়ের সবচেয়ে বেশি নাশকতামূলক কাজ যারা করে থাকে সেই শান্তি বাহিনীর প্রধানও হিন্দু ধর্মাবলম্বী। শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, সন্তলাম্বা একজন ভারতীয় নাগরিক। আরও জানলে অবাক হবেন, করোনার সময় সন্তলাম্বা প্রথমবারের মতো বাংলাদেশে পাসপোর্টের জন্য আবেদন করেন। এখন প্রশ্ন হলো, এতদিন তাহলে সন্তলাম্বা কিসের ভিত্তিতে মন্ত্রীর পদমর্যাদা নিয়েছিলেন? 1996 সালে ভারত থেকে 6 বছর প্রশিক্ষণ নিয়ে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসেই 1997 সালে কথিত শান্তি চুক্তির মাধ্যমে মুজিব ইন্দিরার অপূর্ণ কাজ পূর্ণ করার মিশনে নামেন। মূলত 1997 সালে কথিত শান্তি চুক্তি এবং 2009 সালে পিলখানা সেনা হত্যাকাণ্ড সব সময় একই সুতোয় গাঁথা। আমাদের সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর যেসব অফিসাররা পার্বত্য অঞ্চলে সেনা রক্ষার পক্ষে মত দিচ্ছেন তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কখনো কখনো তাদেরকে বিপদেও ফেলা হচ্ছে, ঠিক যেমনটি করা হয়েছিল পাহাড়ের বিভিন্ন অভিযানের নেতৃত্ব দেওয়া কর্নেল হাসিনুরের সাথে। রাঙ্গামাটি খাগড়াছড়ি অঞ্চলে ব্যাপক সফলতার কারণে তাকে পরবর্তী সময়ে ভারত নিয়ন্ত্রিত ডিজিএফআই গুম করেছিল। এই ভয়ে এখন দেশপ্রেমিক অফিসাররা মুখ বন্ধ করে রাখতে বাধ্য হচ্ছেন। আর এই সুযোগে একের পর এক সেনা প্রত্যাহারের মিশনে নেমেছে সরকার, যে কারণে পাহাড়ে দুর্বল হয়ে পড়া সেনাবাহিনীকে টার্গেটে পরিণত করেছে জেএসএস এর সন্ত্রাসী বাহিনী। সাংবাদিক ইলিয়াস বলেন, বাংলাদেশের 3 দিকে এখন ভারত, শুধু একদিকে পার্বত্য চট্টগ্রাম এবং বঙ্গোপসাগর ভারতের এখন টার্গেট। ওই একদিকে নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশকে চেপে ধরা, যে কারণে 1997 সালে চুক্তির পর বিএনপি এই চুক্তির কঠোর বিরোধিতা করেছিল। বিএনপি সেই ধারণাই সত্যি হয়েছে। হাসিনার প্রথম মেয়াদে না পারলেও 2009 সালের পর 4 মেয়াদে ক্ষমতা থাকার সুবাদে ভারতের স্বপ্ন এখন পূরণের দ্বারপ্রান্তে। ভারতের ইচ্ছাতে সরকার র্যাবকে দিয়ে নাটক সাজিয়ে ছোট ছোট গ্রুপকে বড় করে দেখিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করার কাজ শুরু করেছে। এর মাধ্যমে পাহাড়ের ভারতপন্থী সন্তলাম্বা দল জেএসকে একক আধিপত্য দেওয়া হচ্ছে। আর সেটা পুরোপুরি প্রতিষ্ঠিত হলে ভারতের সাথে যুক্ত হবে আরেকটি নতুন রাষ্ট্র, যার মুখ্যমন্ত্রী হবেন সন্তলাম্বা। বাংলাদেশিদের জন্য তখন পার্বত্য চট্টগ্রামে ঘুরে আসতে হলে তাদের পাসপোর্ট একটি ভারতীয় সিল লাগিয়ে যেতে হবে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, পার্শ্ববর্তী দেশের সহায়তা না থাকায় সন্ত্রাসীদের পক্ষে এত আধুনিক অস্ত্রশস্ত্র জোগাড় করা সম্ভব হতো না। অন্যদিকে র্যাবের অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির সন্ত্রাসীদের যেসব ভাঙাচোরা অস্ত্র দেখানো হয়েছে তা দিয়ে তেমন কিছু করা সম্ভব নয়। অথচ প্রথম আলোর সময় টিভি সহ চিহ্নিত কিছু গণমাধ্যমের সংবাদ দেখে কুকিচিন ন্যাশনাল আর্মি পুরো পার্বত্য অঞ্চল স্বাধীন করে ফেলেছে। সেনাবাহিনী মনে করে, পাহাড়ের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে বড় রকমের সেনা অভিযানের কোনো বিকল্প নেই। শোষণের জন্য নয়, সাধারণ পাহাড়িদের নিরাপত্তার জন্য আরও বেশি সেনা মোতায়েন প্রয়োজন। আমরা মনে করি, আধুনিক বিশ্বে পাহাড়িরা উপজাতি কিংবা আদিবাসী না, তাদের পরিচয় তারা বাংলাদেশি। কম বা বেশি নয়, তাদের অধিকার হবে সমানে সমান। যে কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নয়, তাদের নিরাপত্তার জন্যই পাহাড়ে আরও অধিক সংখ্যক সেনাবাহিনীর প্রয়োজন।